আমরা সবসময় বলি আমাদের সাথে অস্ট্রেলিয়া ইংল্যান্ড খেলতে চায় না, আসলে খেলতে চাইবে কেমন করে? আমাদের তো পারফরমেন্সটাই তেমন। This is a world class Bangladesh bowling attack. দেখা যায় আমাদের ইনিংস শুরুই হয় ওয়ান ডাউন থেকে। Azan Awais, right? সে যদি আজকে যদি সেঞ্চুরি করতে পারে, I will think that this is one of the best hundreds এবং এরকম 100 সে করতে পারবে কিনা we'll have to wait and see. ফয়সালের বাবা চাননি ছেলে পড়াশোনা ছাড়া ভিন্ন কিছু করুক। কতবার ব্যাট কেটে ফেলেছিলেন, দিয়েছিলেন হুঁশিয়ারি। সেবেলায় মা ঠিক পড়ে নিয়েছিলেন সন্তানের মনের ভেতরটা। সেই আম্মার আশকারাতেই ক্রিকেট দুনিয়া পেয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। 11 কি 12 বছর বয়স, বাবা নেওটা ছেলেটা হারিয়ে বসে তার প্রিয় বাবাকে। যার হাত ধরে ক্রিকেটের হাতে খড়ি, তার চলে যাওয়ায় কি থমকে যাবে জার্নিটা? মা এসে দাঁড়ালেন, ঠিক সময়ে অনুশীলনে যাওয়া, ক্রিকেটার হতে যা যা প্রয়োজন তার ব্যবস্থা সবই করলেন সেই যোদ্ধা মায়ের সন্তান দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান, যার ধ্যান জ্ঞানে শুধুই ক্রিকেট। ওদিকে মিতুর কখনোই শোনা হয়নি তুই পারবি এই কথাটা। খারাপ খেলে ঘরে ফেরার পর মায়ের মুখ থেকে শোনা হয়নি আজ পারিসনি তো কি হয়েছে, কাল ঠিক পারবি। মায়ের চোখের ভাষায় হয়ে উঠেছিল মুশির অনুপ্রেরণা, যা মিতুকে বানিয়েছে মিস্টার ডিপেন্ডেবল। সাকিব, তামিম নামগুলো আলাদা, তবে গল্পটা একই। শুধু অ্যাথলিট কেন, দিনমজুর থেকে কোম্পানির সিইও, প্রতিটি মানুষের সফলতা লুকিয়ে আছে মায়ের আঁচলে। মায়ের কারণে আজ আমি এখানে, আপনি ওখানে, যে যার মতো করে লড়ে চলেছি জীবন যুদ্ধ। সেই মাকে ভালোবাসতে আলাদা কোনো দিবস লাগে না। তারপরও আজ না হয় আমরা বলেই ফেলি, মা তোমায় ভীষণ ভালোবাসি। দর্শক, আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সব মাকেই আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই। যেমনটা বলছিলাম যে ক্রিকেট আঙ্গন থেকে সব জায়গায় মায়ের অবদান আসলে স্বীকার করা না করা এগুলোতে আসলে কোনো কিছুই প্রত্যেকটা মানুষের জীবনেই পেছনেই থাকেন আসলে এই মা। আমরা সেই নিয়েই কথা বলতে চাই। স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, শুভ সকাল। ধন্যবাদ। যেটা আসলে বলছিলাম, আমরা যার যার মায়ের কারণেই, আপনি এখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, যতটুকুই যে যা করতে পেরেছি মায়ের অবদানের কারণেই। সেটা ক্রিকেটার হোক, যে কোনো প্রফেশনাল লোকই হোক। আপনার জীবনেও নিশ্চয়ই আপনার মায়ের অবদান তেমনটাই। নিঃসন্দেহে আমার মা বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ডই ছিল। অনেক কিছুই যেটা আমি সবার সাথে শেয়ার করতে পারতাম, বাবার সাথে তো মোটেও না, মায়ের সাথে শেয়ার করতাম। এবং আমার বাবার কোনো কিছু যদি বলার থাকতো, মায়ের থ্রু দিয়ে সেই আমাকে মেসেজটা দেওয়া হতো যে বাবা যদি মনে করে যে না এখন খেলাধুলা অনেক হয়েছে, এখন তুমি বিসিএস দাও কিংবা এমবিএতে ভর্তি হও, সেটা বাবা বলতো না, এটা আম্মা যখন বলতো তখন বলছি এটা বুঝতে পারতাম যে এটা আম্মার কথা না, এটা বাবার কথা। আর অনেক সময় যেটা হতো যে খেলে যখন বাসায় ফিরতাম, দরজা খুললে আম্মা আমার মুখ দেখে বুঝে যেত যে আজকে আমার খেলা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। যদি আমি যদি কোনো সম্বোধন না করি, মুখ গম্ভীর করে যদি ভিতরে ঢুকি, তা আম্মা বুঝে যেত না, তার মানে আজকে খেলা ভালো হয়নি, অসুবিধা কী, আরেকদিন হবে ভালো। সব মায়ের ভূমিকাটা আসলে বলে শেষ করা যাবে না। আমার মনে হয় যে আজকের থেকে 26 বছর আগে মারা গেছে। আমি তো মনে করি না এমন কোনো দিন না গেছে যেদিন আমার আম্মার কথা আমি স্মরণ করি না। নিশ্চয়ই তিনি যেখানে আছেন স্টিল আপনাকে দেখছেন, আমরা সেই বিশ্বাসটা সবসময় করি। বাবা মা যেখানেই থাকেন তার সন্তানকে দেখতে থাকেন, তাদের আশীর্বাদের হাতটা সবসময় থাকে। সে কারণেই হয়তো আমরা একেবারেই নিশ্চয়ই এরকম মায়ের কারণেই যত সফল দেখছি বা বিফল, যাকে আসলে আমরা আক্ষরিক অর্থে সফলতা বিফলতাকে ট্যাগ দিয়ে থাকি, কিন্তু যে যার জায়গায় দাঁড়িয়ে আছে মায়ের কারণেই। সব মা ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই প্রত্যাশাই আমরা করি। আমরা একটু যদি ক্রিকেটেই ঢুকে যাই, বাংলাদেশের টেস্ট ম্যাচ, ঢাকা টেস্টের যদি বলি, 2 দিন আমরা 2 রকম চেহারা দেখেছি। প্রথম দিন আমরা দেখলাম যে মনে হচ্ছিল যে বাংলাদেশ খুব ভালো করেছে, ব্যাটাররা দারুণ পারফর্ম করেছে, শুরুতে ওপেনাররা পারফর্ম না করতে পারলে মিডল অর্ডার সেটা সামলে নিয়েছে, সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু গতকাল আবার মনে হলো কি ব্যাপার, পিচ এমন হয়ে গেল, তাহলে বাংলাদেশ কেন আসলে পারলো না? কি মনে হয় আসলে কেমন হয়ে গেল হঠাৎ করে পিচ? আমার মনে হয় সেকেন্ড ডেতে আমার মনে হয় উইকেটটা স্লাইটলি ইজিয়ার ছিল, আর তা না হলে 9 রানের মতো এরকম ফাস্ট। এবং আরেকটা হচ্ছে যে আমরা হয়তো বা ঠিক এরিয়াসগুলোতে অত বোলিং করতে সক্ষম হয়নি। আমরা মনে হয় না যে ব্যাটকে খুব বেশি বিট করেছি কিংবা ব্যাটসম্যানদেরকে খুব বেশি আমরা একটা অস্বস্তি তারা বোধ করেছে, ওরকম কোনো কিছু আমরা বুঝতে পাইনি। অবশ্যই
জানা ওয়েজের ইনিংস ওয়াজ বিউটিফুল। আজকের খেলাটাতে বোঝা যাবে যে প্রথমার্ধে ইনফ্যাক্ট দ্য ফার্স্ট হাফ অ্যান আওয়ার এটা কিন্তু সবসময় ক্রুশাল যে কোনো দলের জন্য, whether we are ব্যাটিং whether you are বোলিং। তো নাহিদ রানা যদি এখানে আই এম শিওর নাহিদ রানাকে দিয়ে শুরু করবে, নাহিদ রানা যদি আর্লি কন্ডিশনসটাকে যদি এক্সপ্লয়েট করতে পারে, কারণ তার মধ্যে সেই উপকরণটা আছে, তার মধ্যে সেই জিনিসটা আছে যে হি ক্যান কজ আ বিট অফ ডিস্টারবেন্স। এবং যেমন কালকে আমরা দেখলাম ফার্স্ট বল ইসেকে ব্যাটসম্যানকে হেলমেটে Right. মেরে দিল বিকজ অফ হিজ স্পেস। ওর প্রথম বল থেকে কিন্তু 140 ঊর্ধ্বে সে বোলিং করার মধ্যে তার, যেটা সব ফাস্ট বোলারদের থাকে না, ওয়ার্ম আপ করে। হিজ ওয়ার্ম আউট ডেলিভারি ইজ অলসো 140 145 এরকম। তো আই থিঙ্ক যে আর্লি ইয়েটা যদি তারা অ্যাডভান্টেজটা নিতে পারে, অ্যান্ড কনা ইউ হ্যাভ টু অ্যাডমিট যে তারা ব্যাটিং ভালো করেছে। লুক এট আওয়ার ওপেনিং ব্যাটার্সরা, বুঝলাম যে ঠিক আছে গ্রিন কন্ডিশনস, ওভারকাস্ট একটু ময়েস্ট ছিল উইকেটে, আমাদের ব্যাটসম্যানরা একটু হয়তো বা ডিফিকাল্ট কন্ডিশনস বেশি ফেস করেছে দেন দেয়ার ওপেনিং ব্যাটার্স। বাট আই থিঙ্ক দেয়ার ওপেনিং ব্যাটাররা খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে, এবং আই থিঙ্ক উই শুড অলসো গিভ দেম ক্রেডিট। নিশ্চয়ই আপনি বলছিলেন যে উইকেটে একটু সমস্যা ছিল বলে হয়তো এরকমটা হয়েছে, কিন্তু আসলে কি তাই? আমরা যদি দেখি যে আমাদের ওপেনাররা আসলে ঠিকঠাক দুজনে একসাথে ভালো ব্যাট করেছে, সেটা খুঁজলে হয়তো হাতে গোনা কয়েকটা ইনিংস পাওয়া যাবে। দেখা যায় আমাদের ইনিংস শুরুই হয় 1 ডাউন থেকে, এটাই হয়। এবারও তাই হয়েছে। এবার তাও কপাল ভালো যে নাজমুল শান্ত সেটাকে আসলে যেভাবে তিনি খেলেছেন সব কিছু মিলে। আমরা গতকাল আসলে শুনছিলাম যে পাকিস্তানের এক্স ক্রিকেটাররা তারা একটু ক্ষুব্ধ তাদের পেসারদের উপর যে এমন স্পিডে কেন, মানে এত কম স্পিডে কেন বল করছে, বা এই উইকেট থেকে কেন তারা কোনো ফায়দা নিতে পারছে না। আমাদের তো এই প্রবলেম নেই, তাহলে আমাদের বোলাররা কেন আসলে এফেক্টিভ হতে পারছে না? মানে সেটা আসলে কি মনে হয়? সালাউদ্দিন সহকারী কোচ তিনিও আসলে বোলারদের উপরেই দায়ভারটা দিয়েছেন। আমার মনে হয় বোলিং ইন দ্য রাইট এরিয়াসটা, মোহাম্মদ আব্বাস ইজ নট আ ভেরি ফাস্ট বোলার, এদের মধ্যে স্লোয়েস্ট বোলার সেই শাহিন আফ্রিদি কি রীতিমতো রমিজ রাজা বলে যে মিডিয়াম পেস বোলার। আমাদের যারা ইভেন এবাদত হোসেন অনেকদিন পরে এসছে খেলতে, 135 অ্যাভারেজ গতিতে সে বোলিং করেছে। সি দ্যাটস অলসো কুইক। তাসকিন আহমেদ না ঠিক আছে অতটা ইয়ে করতে পারেনি, বাট আমার মনে হয় বোলিং ইন দ্য রাইট এরিয়াজ ইজ হোয়াট ম্যাটার্স। আমাদের বোলাররা ইদানিংকালে অবশ্য সেটাকে একটা অভ্যাসে পরিণত করেছে। ইটস নট দ্যাট দে আর অনলি বোলিং ফাস্ট উইকেট, তারা উইকেট পাচ্ছে বিকজ ডিসিপ্লিন বোলিং করেছে। বাট আমার মনে হয় গতকালকে উইকেট টেকিং ডেলিভারিজ কম ছিল, ওপেনিং ব্যাটার্সরা ওদের দে ওয়ার এবল টু লিভ দ্য ডেলিভারিজ, জাজ করতে পেরেছে ভালো ওদের লাইন অ্যান্ড লেংথ। এবং আমার মনে হয় পাকিস্তানি ব্যাটার্সরা একটু আরেকটু ডিটারমিনেশন নিয়ে খেলেছে, সতর্কতা অবলম্বন করেছে, and they were good in leaving deliveries, which is very important for early order batters. তো এইটা আমার মনে হয় পাকিস্তান ব্যাটার্সরা ডেমনস্ট্রেট করতে পেরেছে যে হাউ ডিসিপ্লিনড ইউ নিড টু বি, বিকজ আমাদের বোলিং অ্যাটাক ইজ এ ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাক। এবং এখানে 100% ইউ হ্যাভ টু গিভ দেম ক্রেডিট বিকজ, এবং যদি আজকে যদি আমাদের আজান ওয়েস রাইট, সে যদি আজকে যদি সেঞ্চুরি করতে পারে, I will think that this is one of the best hundreds, এবং এরকম 100 সে করতে পারবে কিনা we'll have to wait and see, because I think this is a world class Bangladesh bowling attack. এবং আজকের দিনটা let us wait and see, যদি ফার্স্ট হাফ অ্যান আওয়ার মধ্যে একটা উইকেট পেয়ে যায়, খেলার মোড়টা হয়তো ঘুরে যেতে পারে। আমরা একটু গতকালকের বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে যদি একটু কথা বলি। বাংলাদেশ ম্যাচটা শুরু হওয়ার আগে নাজমুল শান্ত বলেছিলেন যদি প্রথম ইনিংসে তারা ব্যাটিং পায় বা ব্যাটিং করতে হয় তাহলে 400 হচ্ছে তাদের টার্গেট। সেই 400 সংখ্যা থাকলেও শেষ পর্যন্ত তাসকিন পেরিয়ে দিয়েছে, 413-তে অল আউট হয়েছে। কিন্তু পাকিস্তান যখন ব্যাটিং করা শুরু করলো তখন মনে হলো 400 ইজ নট ইনাফ। এই জায়গায় কি আমরা উইকেটটা বুঝতেও খানিকটা কি ভুল করলাম কিনা, নাকি আসলে কিছুই করার ছিল না যেহেতু আমরা আসলে অল আউটই হয়ে গেছি? না, আমরা টেস্ট ক্রিকেট বিভিন্ন সময় বিভিন্ন মোড় নেয়, স্বাভাবিক। 5 দিনে 5 রকম রং আমরা দেখি। এখন 179 for 1, who knows by the end of the first session they could lose 3-4 wickets, 225 for 4 হয়ে যেতে পারে। টেস্ট ক্রিকেটের এরকমই গতিতে খেলা হয়। সো ইটস টু আর্লি টু সে। আমার মনে হয় যে টেস্ট ক্রিকেট সবসময় বলি is a test of temperament, test of technique, test of patience, সব কিছু। নাও ইজ দ্য টাইম যে বাংলাদেশ তাদেরকে ক্যাচেসগুলো নিতে হবে, আপনি ক্যাচেস ছাড়া যাবে না।
এবং বল ইন দ্য রাইট এরিয়া, ট্রাই টু গেট দেয়ার এজ অফ দ্য ব্যাট। ওই করিডরে বোলিং করা, স্টাম্পে স্টাম্পে রাখা, যদি যদি আমরা দ্যাট ইজ হোয়াট ইজ নিডেড, ডিসিপ্লিনটা। সেখানে কিন্তু উইকেট টেকিং ডেলিভারিজ কীভাবে হয়, উইকেটে থাকলে একটা হচ্ছে বোল্ড হওয়ার চান্স আছে, যদি উইকেটে যদি ব্যাটে না লাগে প্যাডে সরাসরি লাগে এলবিডব্লিউ হওয়ার চান্স আছে, আর যদি বল একটু মুভ করে স্টেপস আর অলওয়েজ দেয়ার। সো দ্যাট ইজ দিস ইজ দি এরিয়া। আমার মনে হয় যে ফার্স্ট অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার, ফার্স্ট আওয়ার কনসিস্টেন্টলি ওই লাইনের লেংথে যদি বোলিং করতে পারে, নিজেকে একটু সম্ভাবনা বাড়াতে হবে উইকেট পাওয়ার জন্য, ওই রকম বোলিং করতে হবে। তো সেটা যদি করতে পারে, আমার মনে হয় যে ওই ডিসিপ্লিনটা ইদানিংকালে আমাদের ফাস্ট বোলার্সরা কিন্তু রপ্ত করতে পেরেছে, দ্যাট টেকনিক দ্যাট। সো আমি কেন জানি আমার মনে হচ্ছে যে ফার্স্ট হাফ অ্যান আওয়ার কিছু একটা আমরা দেখতে কিছু একটা হয়তো হয়ে যাবে, এবং সেটা আসলে আমরা প্রত্যেকেই যে, কারণ এখনো তারা খুব একটা যে রান করে ফেলেছে, শুধু ব্রেক থ্রুটা পাওয়া যাচ্ছে না, নতুন করে শুরু করতে হবে। আজান আওয়েজ উইল হ্যাভ টু স্টার্ট অল ওভার অ্যাগেন। গতকালকে হি ওয়াজ ইন আ ফ্লো, এখন এই নাহিদ রানাকে নতুন করে শুরু করাটা, হি উইল হ্যাভ টু বি মানে ভেরি ওয়াচফুল অ্যান্ড প্লে দ্য ইনিংস অফ হিজ লাইফ। একেবারেই আমরা ভেবেছিলাম যে গতকাল যেহেতু মুশফিকুর রহিমের জন্য একটা বিশেষ দিন ছিল, তিনি হয়তো সেই মাইলফলকটা স্পর্শ করে যাবেন, সেটা করতে পারেনি। সেটা আসলে হতেই পারে, এমন কিছু মুশফিক তার জীবনের টেস্ট ক্যারিয়ারে এমন কিছু পেয়েছে, সেটা আসলে অনেকেই পায় না। আমরা যদি একটু দেখি যে ধরেন 400 তো বাংলাদেশ করেছে, পাকিস্তান ততটা পৌঁছাতে পারলো না। এরপর আসলে বাংলাদেশের টার্গেটটা কি হবে, যেহেতু বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আমরা একসময় দেখতে পাই যে প্রথম ইনিংসে একরকম, এখন মনে হচ্ছে প্রথম ইনিংসে বাংলাদেশ বেশ ডিসেন্ট ছিল, যেহেতু 413 করতে পেরেছে, কিন্তু দেখা যায় আমাদের প্রথম ইনিংসের সাথে পরের ইনিংসের আসলে সেরকম মিল থাকে না। সেই জায়গাটা একটু রিস্ক থাকে কিনা, কারণ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে আমাদের টেস্ট জয়ের কোনো অভিজ্ঞতা সেভাবে নাই, তাদেরকে আমরা তাদের ঘরের মাটিতে হারিয়েছি। সেইটা যদি এবার ভাঙতে চাই, তাহলে আসলে কি করণীয়? গুড কোয়েশ্চেন। আমি ফার্স্ট অফ অল মনে করি যে বাংলাদেশকে সব সময়কার জন্য নিয়ন্ত্রণে রাখতে হবে ম্যাচটা, কোনো সময়কার জন্য তাদেরকে ডমিনেট করতে যেন না দেওয়া হয়। যে কটা সেশনস আছে সে প্রত্যেকটা সেশন বাংলাদেশ যেন তাদেরকে ওকে ইউ আর নট এবল টু ডমিনেট, বাট লেট দেম নট ডমিনেট ইউ। এবং সেটার জন্য যে কথা যেটা বললাম, যে ডিসিপ্লিনটা তাদেরকে করতে হবে, এবং ইউ হ্যাভ টু টেক দ্য ক্যাচেস উইন ম্যাচেস। এটা সবসময় ইউনিভার্সাল। সেটা তো আপনি ফিল্ডিং এর কথা বলছেন, আমাদের আসলে মূল টেনশনের জায়গাটা কিন্তু ব্যাটিং এর দিকে। ব্যাটিং এ আমার মনে হয় যে বাংলাদেশের একটা রেকর্ড খারাপ, যে সেকেন্ড ইনিংসে আমরা উই হ্যাভ নেভার বিন। এবং আমরা যদি একটা আমি কেন বলছি যে আমরা নিজেকে যেন প্রেসারে না, ওই রকম সিচুয়েশনে যদি আমরা পড়ি, এখান থেকে বের হওয়ার কিন্তু রেকর্ড বাংলাদেশ কোনোদিন যে প্রেসারে পড়ে গিয়ে আমরা বের হয়েছি, এটা কিন্তু বাংলাদেশ রেকর্ডে নাই। উই হ্যাভ টু মেক শিওর দ্যাট উই ডু নট পুট আওয়ারসেলভস ইনটু প্রেসার, বিকজ উই ক্যানট কাম আউট অফ দ্যাট। তো সেটার জন্যই আই থিঙ্ক দ্যাট মাচ বিলো 400 ইফ আমরা যদি তাদেরকে রাখতে পারি, কোনোভাবে লিড দেওয়া তো প্রশ্নই আসে না। এবং আমি আই টেল ইউ, আমার মনে হয় যে দ্য ফার্স্ট সেশন উইল ডিটারমিন দ্য ফেট অফ দ্য ম্যাচ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট বোলিং করতে হবে বাংলাদেশ, লাস্ট ব্যাটিং করবে কিন্তু পাকিস্তান। আমরা জানি পরের ইনিংসে ব্যাট করা ভেরি ডিফিকাল্ট। সো লেট আস ওয়েট এন্ড সি। নিশ্চয়ই, আমরা তো দেখতেই চাই। একটা ব্যাপার আসলে জানতেই চাই, এই টেস্টের বাইরে গিয়ে, এটা তো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, এখনো পর্যন্ত দুটো সাইকেলের মধ্যে আমরা একদম তলানিতে থেকে শেষ করেছি। আমরা কি সামহাও যে টেস্ট চ্যাম্পিয়নশিপ এটা যে কতটা প্রাইডের, সেই জায়গাটা আসলে বুঝতে পারি না। আমরা সবসময় বলি আমাদের সাথে অস্ট্রেলিয়া ইংল্যান্ড খেলতে চায় না, আসলে খেলতে চাইবে কেমন করে, আমাদের তো পারফরমেন্সটাই তেমন। এবার যদি এরকম হয়, কারণ এবার স্টার্টটা ভালো হয়েছে, এমন যদি হয় যে বাংলাদেশ আসলে মানে টার্গেটটা এমন হওয়া দরকার কিনা, বা সেটা করতে গেলে বাংলাদেশের প্রিপারেশন যা আছে সেটা ঠিকঠাক আছে কিনা, যে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরাও টেবিল টপার থাকবো। আমরা এতদিন ইয়েস টু অ্যাটেন সার্টেন লেভেল ইন টেস্ট ক্রিকেট, আমরা এতদিন যে জিনিসটা আমাদের ঘাটতি ছিল, যে আমাদের ওরকম কোনো বোলিং সাইড ছিল না যেটা থেকে আমরা 20টা উইকেট পেয়ে একই টেম্পারমেন্টে বল করে যাওয়ার ব্যাপারটা, দলকে আমরা চাপে রাখবো, কিংবা খেলা জেতার মতো একটা অবস্থায় নিয়ে যেতে পারবে দলটা। আমরা সেটা মোটামুটিভাবে উই হ্যাভ আ ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাক, আমাদের এইটা ছাড়াও বেঞ্চ স্ট্রেংথ ভালো আছে। আমাদের যেটা প্রয়োজন, উই নিড আ সলিড ওপেনিং পেয়ার অফ ওপেনিং ব্যাটসম্যান। এটা যদি যতদিন পর্যন্ত আমরা এটা না পারবো, আমার মনে হয় যে সমাধান কি আসলে, সমাধান হচ্ছে সেটাই। এখন সেটাকে কিভাবে তৈরি করা যেতে পারে, সেই ফর্মুলাটা
যারা থিঙ্ক ট্যাঙ্কস আছে, যারা বোর্ডে আছে, তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এখন বোর্ড প্রেসিডেন্টকে তামিম ইকবাল, হি ওয়াজ এন ওপেনিং, হ্যাঁ আপাতত হি ওয়াজ এন ওপেনিং ব্যাটার, তো ওর থেকে বেটার কে জানবে? সো আই থিঙ্ক কোনো না কোনো একটা ফর্মুলা আছে বের করতে। আমি মনে করি পার্সোনালি যে আমাদেরকে বিদেশে একাডেমিতে পাঠানো উচিত হবে 5-6টা ওপেনিং ব্যাটার, যারা ওখানে গিয়ে খেলবে। দে উইল বি ট্রেন, বিকজ দিস ইজ আ স্পেশালাইজড জব। এটা নতুন বল খেলা, নতুন উইকেট কীভাবে অ্যাডজাস্ট করতে হয়, মুভিং ডেলিভারিজ, করিডরে যেসব ডেলিভারিজ আছে, বাউন্সিং ডেলিভারিজ, স্পেশালাইজড জব, যে কীভাবে নতুন বলকে ট্যাকল করতে হবে। আমরা যদি ওই ফেজটা যদি আমরা রপ্ত করে ফেলতে পারি, আমার মনে হয় যে দিস, বিকজ ইউ নিড টু বি টেকনিক্যালি ভেরি ভেরি সাউন্ড। সেটা যদি আমার মনে হয় যে আমাদের এই ডোমেস্টিক ক্রিকেটে খেলিয়ে আমরা ওরকম ওপেনিং ব্যাটার্স তৈরি করতে পারবো কিনা আমি জানি না। তামিম ইকবাল বেরিয়ে গেছে, ন্যাচারালি গিফটেড প্লেয়ার, একটাই আমাদের কিন্তু এই জায়গাটাই আসলে বলতে, আপনি যেহেতু তামিম ইকবালের কাছেই সমাধানটা মানে ভাবছেন যে তিনি বুঝতে পারবে এই সমস্যাটা এবং আমি তো মনে করি তামিম যখন আসলে তার ক্যারিয়ারের প্রায় শেষের দিকে পৌঁছে যাচ্ছিল, তখনই বিভিন্ন সময় আলোচনা আমরা করছিলাম যে তামিম ইকবালের মতো, আমরা তাকে তার নামের আগে বলি দেশ সেরা ওপেনার ছিলেন তিনি, তো তার পাশে দাঁড়ানোর মতোই আসলে তিনি থাকাকালীন আমরা কাউকে পাইনি। এখন তিনি চলে যাওয়ার পরে দুটো স্পট ফাঁকা হয়েছে, সেইটার সমাধান আসলে আপনি যেটা আসলে বললেন যে ঘরোয়া ক্রিকেট এখনো সম্ভব না, বিদেশে গিয়ে সেভাবেই আসলে মানে এইভাবেই কি হয় অন্যান্য দেশে? অন্যান্য দেশের কথা জানি না, আমরা যেহেতু আমাদের ডোমেস্টিক ক্রিকেট আমরা ওই রকম উইকেটে খেলি না, ওই ধরনের কন্ডিশনসে খেলি না যেখানে আপনি ফাস্ট বোলার প্রডিউস করবেন, যেখানে ওই মানের বোলার আমি ডে ইন ডে আউট খেলছি। হ্যাঁ, ওরকম যদি কম্পারেটিভ ক্রিকেট হতো যে ব্যাটার বোলার দুইজনেই খুবই উঁচু মানের একটা প্রতিপক্ষ দলের মধ্যে খেলা হচ্ছে। আপনারাই সবসময় বলে থাকেন যে নেটে যাদেরকে ফেস করে এসে বাংলাদেশের ক্রিকেটার নিজেদেরকে তৈরি করে, সেটা তো আসলে মূল ম্যাচে গিয়ে হয় না, সেখানে আমরা ডিফারেন্সটা দেখতে পাই যে ঘরোয়া ক্রিকেটে কেন এরকম পারফরমেন্সের পরে সেটা আবার আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ম্যাচ করে না। তারপর আপনি যে আসার কথাটা আজকে সকালই বলেছেন যে প্রথম ঘন্টাটা খুবই ক্রুশাল হবে এবং এই ফায়দাটা বাংলাদেশের বোলারদের নিতেই হবে, কোনোভাবেই পাকিস্তানকে আসলে চড়া হতে দেওয়া যাবে না, কারণ যে সুযোগটা ক্রিয়েট হয়েছে সেটা যেন আসলে নষ্ট না হয়ে যায়। নিশ্চয়ই আমরা চাইবো ডেফিনেটলি ঢাকা টেস্ট বাংলাদেশ জিতুক, সে প্রত্যাশাই রাখতে চাই। ইশতিয়াক আহমেদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।